হ্যালো বন্ধুরা, কালকের মার্কেটের মুভমেন্ট আমাদের মনের মধ্যে যে ধরনের ভয় ধরিয়েছিল, আজকের মুভমেন্ট হয়তো কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিয়েছে। তো আজকে মার্কেট মোটামুটি গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল, অনেক ওপরে গিয়ে ওপেনিং হয়েছিল। তো তারপরে মার্কেট কিছুটা নিচে নামতে থাকে এবং এই জায়গায় ধরুন 22,273 মতো টাচ করে। তো এখানে টেকনিক্যাল এক্সপার্টরা যেটা বলেন সেটা হচ্ছে যে এই যে গ্যাপটা দিয়ে ওপরে ওপেনিং হয়েছিল, সেই গ্যাপটা নাকি অনেক সময় মার্কেট নিচে এসে ফিল করে। তো আজকে কিন্তু সেই গ্যাপ ফিলিংটা হয়নি, একটু বাকি থেকে গেছে। গ্যাপের মোটামুটি নিচের যে এই জায়গাটা পর্যন্ত কিন্তু টাচ হয়নি। যাই হোক, মোটামুটি ফিল করার একটা চেষ্টা করেছে। তারপরে মার্কেট ধাড়াধড় গতিতে একদম উপরের দিকে গিয়েছে এবং 22,700 টাচ করার চেষ্টা করেছে। আমরা যদি একদিনের চার্টটা দেখি, তো একদিনের চার্ট অনেকটা এরকম। তো বুঝতেই পারছেন, ওপেনিং থেকে প্রথমে যে ধরনের নেগেটিভিটি ছিল মার্কেটে, ধরুন 22,280 বা রাফলি 300 টাচ করেছিল, সেখান থেকে 22,700 পর্যন্ত টাচ করার চেষ্টা করেছে। সেটা কিন্তু একটা বড় রকমের পজিটিভ ফ্যাক্টর মার্কেটের জন্য। তবে ওভারঅল মার্কেটে যেহেতু ট্যারিফ নিয়ে একটা টানাপোড়েন চলছে, সে কারণে মার্কেট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তো এই র্যালি ঠিক কতটা বিশ্বস্ত, বা এই র্যালিতে আবার ইনভেস্টাররা ট্র্যাপ হয়ে যাবে কিনা, সেটা নিয়েই আজকের ভিডিও। তো কথা হচ্ছে, এই ধরনের মার্কেটের একটা অনিশ্চয়তার মধ্যে এরকম যদি আপনি একটা হাঁটু কাঁপানো কথা শুনতে পান যে মার্কেটে আরও নাকি 20% ফল আসতে পারে, তাহলে কিন্তু আর ভেঙে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে ভেঙে পড়লে চলবে না। ইনি কেন বলেছেন, কি বলেছেন, সেটা এক্স্যাক্টলি জেনে নেওয়া দরকার। যেহেতু আমরা সবাই ইনভেস্টার, আমরা মার্কেটে আপ ডাউন দেখতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো ডাউনের সময়ে আরও 20% ফল কেন বলছেন ইনি একজন যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে জড়িত। তো উনি যেটা বলেছেন, আমি বলছি না যে সেটা আমি অ্যাকসেপ্ট করছি বা সেটাই হবে এবং হতে চলেছে, সেটা কিন্তু নয়। তবে যেহেতু মার্কেট একটা অনিশ্চয়তার মধ্যে আছে, ইনারা কি বলছেন সেটা একটু জেনে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইনি হচ্ছেন একজন বড় মাপের ব্যক্তি। ব্ল্যাক রক যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মোটামুটি ইনভেস্টমেন্ট যেটা কোম্পানি বলতে পারেন। তো ব্ল্যাক রক একটা আলাদা কনটেক্সটেও আপনি নাম শুনে থাকতে পারেন। প্রায় 2 বছর মতো আগের ঘটনা, 2023 সালের দিকে, যখন এই ধরনের একটা নিউজ আসে যে ব্ল্যাক রক এবং আমাদের দেশের জিও ফাইন্যান্সিয়াল, মুকেশ আম্বানির জিও ফাইন্যান্সিয়াল, এরা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করতে চলেছে, জয়েন্ট কোম্পানি তৈরি করতে চলেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বানাবে বলে। তো সেই ব্ল্যাক রক কিন্তু সেম। আর সেই ব্ল্যাক রকের যে সিইও, তিনি হলেন এই ব্যক্তি ল্যারি ফিঙ্ক। ঠিক আছে, তো উনি কি বলেছেন সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং কেন এমন বললেন সেগুলোর নিশ্চয়ই কারণ দেওয়া থাকবে। তো সেই কারণগুলো আমরা কিন্তু একটু এক্সপ্লেন করব। তো প্রথমেই ওনার যেটা কথা সেটা হচ্ছে রিসেশন ইন্ডিকেটার্স। তো মার্কেটে অনেক ছোট বড় কোম্পানি আছেই, আর তাদের যে সিইওরা তারা কি বিলিভ করে সেটা নিয়ে উনি একটা কথা বলেছেন। কি বলেছেন? মেনি সিইওস বিলিভ দ্য ইউএস ইজ অলরেডি এক্সপিরিয়েন্সিং এ রিসেশন, অ্যাট্রিবিউটিং দিস টু দ্য ইম্প্যাক্ট অফ সিগনিফিক্যান্ট ট্যারিফস। উনি যেটা বলতে চাইছেন যে বহু এরকম সিইও, ওনাদের তো বহু পরিচিত সিইও থাকবেই, আর উনিও অলরেডি একজন সিইও। তো বহু সিইও এভাবে এটাকেই বিশ্বাস করছে যে ইউএস হয়তো অলরেডি রিসেশনের মধ্যে আছে বা রিসেশনের মধ্যে ঢুকে পড়েছে। আর এই রিসেশনের পেছনে কাকে দায়ী করা হয়েছে এই অ্যাট্রিবিউটিং দিস টু ইম্প্যাক্ট অফ সিগনিফিক্যান্ট ট্যারিফ। এই যে ট্যারিফ ইউএসএতে বাড়িয়েছে, সেটাকেই কিন্তু দায়ী করা হয়েছে এই রিসেশনের পিছনে, যে রিসেশনে কিন্তু ইউএস ঢুকে পড়ছে বা অলরেডি ঢুকে গেছে। তো এটাকেই এখানে বলা হয়েছে যে রিসেশন ইন্ডিকেটার। অনেকেরই মনে হচ্ছে কিন্তু রিসেশন আসছে। আর একটা কথা বলে রাখি, বারবার বলেছি যে যদি রিসেশন একদম খাতা কলমে বা অফিসিয়ালি চলে আসে, তাহলে কিন্তু ইনার কথাটা, আমি জানি না কতটা মার্কেট পড়বে, ইনার কথাটা একেবারেই উড়িয়ে দেওয়া কিন্তু যাবে না। তো এরপরের হচ্ছে মার্কেট ভোলাটিলিটি। হি কসান্ড দ্যাট ডেসপাইট রিসেন্ট মার্কেট রিবাউন্ডস, যে রিসেন্ট মার্কেটটা রিবাউন্ড করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি, there is potential for stock markets to decline by an additional 20%. এটাই হচ্ছে সেই হাঁটু কাঁপানো কথা। উনি বলেছেন যে মার্কেটে যে রিবাউন্ড এসছে সেটা ঠিকই আছে, সেটা শর্ট লিভড হতে পারে, শর্ট টার্মের একটা রিবাউন্ড হতে পারে। আর এই রিবাউন্ডে কিন্তু গা ভাসিয়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে একটা এরকমও পোটেন্সিয়াল আছে, এরকমও একটা চান্স আছে যে স্টক মার্কেট আরও 20% কিন্তু ডাউন হতে পারে। সেখানে কি বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে স্পেশালি ইফ রিসেশন ফিয়ার্স ইন্টেন্সিফাই। ঠিক আছে, তো রিসেশন ফিয়ার যদি ইন্টেন্সিফাই করে, রিসেশন ফিয়ার বা রিসেশনের যে ভয় সেটা যদি আরও সুদৃঢ় হয়, তাহলে কিন্তু অ্যাডিশনাল 20%, এখান থেকে 20% আরও মার্কেট কিন্তু পড়তে পারে, এবং সেটাই হচ্ছে খুবই নেগেটিভ ব্যাপার। যাই হোক, উনি বলেছেন, আমরা শুনে নিচ্ছি, সেটা অ্যানালাইসিস করে নিচ্ছি। আমি কিন্তু বিশ্বাস করি না, বিশেষ করে ফরেনাররা কি বলছে। তো যাই হোক, ওনাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে, আবার অনেক সময় ওনাদের কথা সত্যিও হয়। সুতরাং আমরা জাস্ট এটা একটা অ্যানালিসিসের পারপাসে নেব।
এটা যে আমাদেরকে বিশ্বাস করতেই হবে বা এটা যে হতেই চলেছে সেটা কিন্তু সবসময় ওভাবে হয় না। তো এরপরে হচ্ছে ট্যারিফ ইমপ্লিকেশনস। তো স্টিপ ইউএস ট্যারিফ মানে এই যে হঠাৎ করে একটা ইউএসের এত বড় একটা ট্যারিফ লাগিয়ে দেওয়া আর কন্ট্রিবিউটিং টু রাইজিং কনজিউমার প্রাইসেস, মানে ওখানকার কিন্তু দাম বাড়ছে, সুতরাং রাইজিং কনজিউমার প্রাইস মানে একটা ইনফ্লেশন তৈরি হচ্ছে, ওখানে মূল্যবৃদ্ধি তৈরি হচ্ছে অ্যান্ড ইনফ্লেশনারি প্রেসার্স, ঠিক আছে। তো অবশ্যই ইনফ্লেশন হবেই, হুইচ কুড ফার্দার উইকেন কনজিউমার স্পেন্ডিং অ্যান্ড ওভারঅল ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। এটা কিন্তু আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি, এর আগের ভিডিওগুলিতে, যে যেহেতু ওখানে একটা ইনফ্লেশন আসছে, মূল্যবৃদ্ধি আসছে, সেখানে কনজিউমারের উপরে কিন্তু বহু প্রেসার আসবে এবং সে কারণে স্পেন্ডিং হয়তো কমে যাবে। আর যদি মানে কনজিউমাররা কোনো কিছু কেনাকাটা না করেন, যদি স্পেন্ডিং বন্ধ হয়ে যায়, তাহলে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস সেগুলো অনেক কমে যাবে এবং সেটা গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়াবে। এটা কিন্তু ঠিক 100% ঠিক কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে ফেডারেল রিজার্ভ আউটলুক। দেখুন, ইনফ্লেশন বা এ ধরনের কোনো মানে অনিশ্চয়তার সময় বা সংকটকালীন সময় কিন্তু কে বাঁচাতে পারে, সেটা হচ্ছে আমাদের যেমন রিজার্ভ ব্যাঙ্ক, ওনাদের তেমন হচ্ছে ফেডারেল রিজার্ভ। ওখান থেকে কি হতে পারে সেটা নিয়েও উনি কথা বলেছেন। হি সাজেস্টেড দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ ইজ আনলাইকলি টু ইমপ্লিমেন্ট অ্যাগ্রেসিভ ইন্টারেস্ট রেট কাটস ইন দ্য নিয়ার ফিউচার। মানে কি, অনেক সময় কি হয় সংকটকালীন পরিস্থিতিতে, আমরা যেমন কোভিডের সময় দেখেছি, রেট কাট মানে ব্যাংকের বা টোটাল যে মানে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু ব্যাংকের কমে যাবে, মানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো, ওদের সেটা ফেডারেল রিজার্ভ, আমাদের সেটা আরবিআই। তো এ ধরনের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট তখনই কমায় যখন কিন্তু একটা পুশের দরকার হয়, ইকোনমি যখন ভেঙে পড়ে, ইকোনমিতে যখন ডিগ্রোথ আসে, তখন কিন্তু রেট কমানো হয়। তবে সমস্যাটা এখানে কি হচ্ছে, যে যেহেতু অলরেডি ইনফ্লেশন আছে মার্কেটে, মানে ইউএস মার্কেটের কথা বলছি, আমাদের এখানে ইনফ্লেশন যথেষ্ট কন্ট্রোলেই আছে, তো ইউএস মার্কেটে যেহেতু ইনফ্লেশন হাই, সেখানে যদি আবার রেট কাটও করা হয় তাহলে কিন্তু পুরো মানে আগুনে ঘি ঢালা একটা ব্যাপার হয়ে যায়। তো সে কারণে উনিও বলেছেন সেটা, এটা আমি আমার ভিডিওতে আগে আলোচনা করেছি, সেম পয়েন্ট। তো উনিও সেটা মনে করেন যে ফেডারেল রিজার্ভের দ্বারা কিন্তু মোটামুটি রেট কাট, ইন্টারেস্ট রেট কাট ইন দ্য নিয়ার ফিউচার ইট ইজ নট মানে আনলাইকলি, বলেছেন যে চান্স খুব কম, ঠিক আছে। অবশ্যই গিভেন দ্য কারেন্ট ইকোনমিক কন্ডিশনস, এখানে কিন্তু রেট কাট হওয়ার চান্স কিন্তু খুবই কম। এরপরের পয়েন্ট হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। উনি এক্স্যাক্টলি কী বলেছেন দেখে নিন। ডেসপাইট শর্ট টার্ম মার্কেট চ্যালেঞ্জেস, শর্ট টার্মে মার্কেটের চ্যালেঞ্জেস আছে, অনিশ্চয়তা আছে, সংকট আছে, হি ভিউজ দ্য কারেন্ট এনভায়রনমেন্ট অ্যাজ এ পোটেন্সিয়াল লং টার্ম বাইং অপরচুনিটি। এই যে একটা টালমাটাল অবস্থা, এখানে যে স্টক প্রাইসগুলো এভাবে ক্র্যাশ করেছে, এখানে হয়তো শর্ট টার্মে যদি আপনি দেখেন তাহলে কিন্তু পুরো ধোঁয়াশা, কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তবে এটাকে কিন্তু উনি একটা লং টার্ম বাইং অপরচুনিটি বলে হয়তো মনে করেছেন। তো এ ধরনের খবর আজকে অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেই জন্য আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। খবরগুলো দেখুন, এগুলো কিন্তু 7 এপ্রিল বা 8 এপ্রিলই হবে, ঠিক আছে। রিসেশন, মোস্ট সিওস থিঙ্ক দ্য ইউএস ইজ অলরেডি ইন ওয়ান, সেজ ব্ল্যাক রকস ল্যারি ফিঙ্ক, ঠিক আছে। তো এই হচ্ছে সেই ব্যক্তি, এবং এখানে দেখুন স্টকস could drop another 20% with US now seen as a destabilizing force by investor। এরকম আরও দেখতে পাবেন, এটা পুরোপুরি রয়টার থেকে। এখানে দেখুন রয়টার উনি কী বলেছেন, ব্ল্যাক রক ফিঙ্ক সেজ স্টকস কুড এক্সটেন্ড ফল বাই 20% অ্যামিড ইউএস রিসেশন ওরিস, ঠিক আছে। তো এখানেও পেয়ে যাবেন যে ডোন্ট বি ফুলড বাই দ্য বাউন্স। এই যে বাউন্সটা এসেছে, এখানে খবরের মানে ডেটটা দেখে নিন, এপ্রিল 8, ঠিক আছে, 7:27 PM, একদম টাটকা খবর। তো ডোন্ট বি ফুলড বাই দ্য বাউন্স যেটা এসছে সেখানে কিন্তু বোকা বনে যাবেন না। ব্ল্যাক রক সিও ফিঙ্ক ওয়ান্স অফ অ্যানাদার 20% মার্কেট স্লাইড অ্যাজ রিসেশন ফিয়ার্স অ্যামাউন্ট। আমি এর লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, কারো চাইলে পড়তে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু আপনি পুরোটা পড়তে পারবেন না। সুতরাং আমি যেগুলো বলেছি ওই পয়েন্টগুলোই অ্যাকচুয়ালি পয়েন্ট, সেটা মাথায় রাখুন। এখানে কিন্তু পুরোটা আপনি ওপেন করতে পারবেন না, যেহেতু আপনার হয়তো সাবস্ক্রিপশন নাও থাকতে পারে। তবে যেহেতু আমি লিঙ্কটি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখানে আপনার যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে কিন্তু আপনি পড়ে নিতে পারেন ফুল যেটা রিপোর্টটা। তো এরপরে আমরা ভিডিওটি শেষ করব কিভাবে, সেটা হচ্ছে এফআই এর ডেটা দেখে। এফআই কী করেছে আজকে দেখুন, প্রায় 5,000 কোটির মতো সেলিং করেছে, আর ডিআইআই কিন্তু বাই করেছে 3,097 কোটি, মানে 3100 কোটির মতো। তো সেখানে বুঝতেই পারছেন যে এফআইকে পাল্লা দিয়ে কালকে যেটা করেছিল, মানে বেশি কিনেছিল, আজকে কিন্তু সেটা পারেনি ডিআই একটু কমই কিনেছে। তো যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এফআই ডিআই তাদের কাজ করছে। আর আপনাকে কিন্তু এই ধরনের অনিশ্চয়তার মার্কেটের ঠিকঠাক অ্যানালিসিস করতে হবে এবং সঠিক ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে।